ডিবিসি নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমি রহমান। আজ আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজকের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। শুরুতে এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই আজকেরই বিএনপির যে মন্তব্য সেটি নিয়ে, যে দ্রুততম সময়ে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছে। বিএনপি দীর্ঘদিন ধরে নির্বাচনের কথা বলে আসছে তত্ত্বাবধায়ক সরকারকে, এবং তারা কখনো বলছে দ্রুত করার সেই নির্বাচনের দিকে যাওয়ার জন্য, কখনো বলছে সময় দিতে চায়। আসলে নির্বাচনের একটা যৌক্তিক সময় রাখবে সেটি অন্তর্বর্তী সরকারও বলেছে। বর্তমান দেশের যে পরিস্থিতি, একটি সরকার চলে যাওয়ার পর যেই ধরনের অস্থিরতা চলছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে কতটা দ্রুত হওয়া সম্ভব বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক জনাব ববি হাজ্জাজ এবং ডিবিসির দর্শক শ্রোতা। না, আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি এই সরকারকে আমরা সময় দিতে চাই। এখন এই সময়টা কতটুকু, এটা কি অনন্তকাল, না 5 বছর, না 10 বছর? যার জন্য আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আমরা একটা রোড ম্যাপ চাই, যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট কী কাজগুলি তারা করতে চায়। ইতিমধ্যে জনগণের একটা বিরাট প্রত্যাশা আছে, কারণ 10টি বছর শেখ হাসিনা বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ডিস্ট্রয় করে দিয়েছে। এগুলিকে যদি আপনার এই অসুস্থ অবস্থা থেকে সুস্থ করতে হলে এগুলোকে সংস্কার দরকার। সেই সংস্কারটা আপনি কিভাবে করবেন? ইতিমধ্যে আমরা দেখলাম যে 6টি সংস্কারের জন্য 6টি বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে। এদের একটা মেয়াদও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে এরা করবে। তো 3 মাসের পর আবার বলা হয়েছে এরা যখন প্রতিবেদন ফাইনাল করবে, এরপর রাজনীতিবিদদের অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আলাপ করে তারপরে এটা চূড়ান্ত করবে। এভাবে আমরা বলতে চাচ্ছি, যদি প্রত্যেকটি কাজ যেটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট করতে চায় তারা যদি এইভাবে একটি রূপরেখা দেয় যে আমরা এই সময়ের মধ্যে এই কাজটি করতে চাই, তাহলে জনগণের মধ্যে যে একটি উৎকণ্ঠা, যে একটা ধোঁয়াশা আছে, এটা অনেকটা কেটে যাবে। যার কারণে আমরা চাচ্ছি, এবং আপনার মূল টার্গেটটা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। কারণ আপনি জানেন যে এই সরকারটা এখন ক্ষমতায় আছে, এই সরকারের নিজস্ব কিন্তু সাংগঠনিক কোনো ভিত্তি নেই। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হলো তাদের শক্তির মূল উৎস। সুতরাং আমার মনে হয় যে যদি যত লেনদেনেরা করবে ততই তাদের। আপনার একটা উদাহরণ আমরা প্রায় বলি যে আপনি 111-এর গভর্নমেন্টের কথা নিচ্ছে মনে থাকার কথা, 2007 সালে প্রথম দিকে 6 মাস এদের জনপ্রিয়তা কিন্তু আকাশচুম্বী ছিল, কিন্তু যখনই আফটার 6 মাসের পর তারা নানা কর্মকাণ্ড শুরু করেছে, তখন কিন্তু শেষ পর্যন্ত তারা কীভাবে চলে যাবে সেই পথ খুঁজছিলেন। তা আমরা চাই যে এই বর্তমান যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে এসেছে, এইটা জনগণের একটা বিরাট প্রত্যাশার ব্যাপার। কারণ আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। আমাদের বিচার বিভাগ নগ্ন দলীয়করণ, জনগণের আস্থার জায়গাটাকে সম্পূর্ণ নিঃশেষ করে দেওয়া হয়েছে, বিচার বিভাগ ঠিক করতে হবে। আমাদের প্রশাসনে নগ্ন দলীয়করণ। আপনি দেখেন, আজকেও আমরা পত্রিকা দেখলাম যে একটা সভ্য সমাজে আপনার পুলিশ ছাড়া কল্পনা করা যায় না, অথচ প্রায় 800 পুলিশ এখনো পর্যন্ত কাজে যোগদান করেনি। এখন এরা চাকরিতে থাকবে কি থাকবে না আমরা সেটাও নিশ্চিত না। যার জন্য পুলিশ কিন্তু আপনি দেখবেন যে ধরনের কর্মকাণ্ড করা দরকার সেটা অনেকটা তারা কিন্তু নিষ্ক্রিয়। কিন্তু একটা পুলিশ ছাড়া সভ্য সমাজ ব্যবস্থা কখনো কল্পনা করা যায় না। তো এই সংকটগুলি কিন্তু এই সরকারের কাছে আছে। আর এবং এই সরকারের চ্যালেঞ্জও, এই সংকট নিরসন কি খুব অল্প সময়ে সম্ভব না? এই আপনাকে স্টেপগুলি তো দিতে হবে, কারণ আপনার রাজনৈতিক দলগুলি বলছে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই। তা আপনি যদি এই টোটাল শিডিউলটা যদি আপনি ঘোষণা করেন যে এই আমার সংস্কারে লাগবে, এই আমার নির্বাচনের এই সময় লাগবে, এই রাজনৈতিক দলগুলির সংলাপে আমার এই সময়টা লাগবে, তাহলে আমার মনে হয় কারোর মধ্যে উৎকণ্ঠা থাকার কোনো কারণ নাই। তো এই জন্য আমরা বলছি যে একটা রোড ম্যাপটা খুবই দরকার, খুবই দরকার। এবং আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে দিন যত যাবে তখন মানুষের এই যে এখন একটা নানা সংকট এই সরকারের সামনে এসে দাঁড়িয়েছে, অমুকের এই ডিমান্ড, এই দাবি পূরণ করতে হবে, কারো পদোন্নতি, কারো চাকরির বৈষম্য, হ্যাঁ এই সংকটগুলি আছে। পাশাপাশি আমাদের অর্থনীতিতেও কিন্তু একটা বিরাট সংকট আছে, কারণ আপনার যদি মূল এই আন্দোলনটা হয়েছে কিন্তু বৈষম্যর বিরুদ্ধে, অর্থাৎ আমাদের তরুণ সমাজে চাকরি পাচ্ছে না, কর্মসংস্থান পাচ্ছে না। এখন যদি কর্মসংস্থান আপনাকে তৈরি করতে হয়, তাহলে আপনি অর্থনৈতিক বুনিয়াদটা আপনাকে শক্তিশালী করতে হবে, আপনাকে বিনিয়োগে যেতে হবে, বিনিয়োগে কর্মসংস্থান তৈরি করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে, মারাত্মক তারল্য সংকট চলছে। তো এখন যদি আপনার পুঁজি
যদি যোগান না দিতে পারে আপনার তাহলে কর্মসংস্থান কী হবে, শিল্পায়ন কীভাবে হবে? সুতরাং এই সংকটগুলি আপনি কিভাবে মোকাবেলা করবেন, এইগুলি নিয়ে রাজনৈতিক দলগুলিকে আপনার আস্থা এনে করতে হবে। আর সর্বশেষ একটি কথা আমরা বলতে চাই, আপনি যেই সংস্কার করেন না কেন, যেই পদক্ষেপ নেন না কেন, সর্বশেষ কিন্তু রাজনৈতিক দলের কাছ থেকে আপনাকে ম্যান্ডেট নিতে হবে। কারণ এই সরকার আপনি জানেন যে একটি বিশেষ ভাবে একটা হাইকোর্টের একটা সুপ্রিম কোর্টের নির্দেশের মাধ্যমে সরকারটা পরিচালিত হচ্ছে। পরবর্তী যারাই সংসদ নির্বাচনে বিজয়ী সরকার গঠন করবে তারা কিন্তু সংসদে এইটাকে বৈধতা দিতে হবে। সুতরাং এই সরকারের একটা বিরাট চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলিকে আস্থায় রাখা। এই জন্য আমরা বলছি সংলাপের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলিকে সংলাপ শুরু করেছেন, এই সংলাপটা কিন্তু অব্যাহত থাকা উচিত এবং কোথায় যদি কোনো সংকট তৈরি হয় আবার আলোচনা করে এটা সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলা, আপনি এখনও দেখেন এই যে প্রশাসনের বলেন 16 বছর আওয়ামী লীগ সকল জায়গায় তাদের নিজস্ব লোকদের সেট করেছে। এখনও কিন্তু এই সরকারে 1 মাস 10 বা 15 দিন এখনও কিন্তু এটা শেষ করে, এখনও সচিবরা রয়ে গেছে, এখনও প্রশাসনে আওয়ামী লীগের শেপে তাত্ত্বতা রয়ে গেছে, এখনও বাইরের আপনি দেখেন আমাদের একটা প্রতিবেশী দেশ এখনও কীভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে এখানে একটা রাজনৈতিক দলের চেয়ারম্যানও আছেন, যে আপনার মনে আছে যে তোফায়েল আহমেদ সাহেব আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছে যে আওয়ামী লীগ পতন হলে ওই রাতে 5 লক্ষ লোক মারা যাবে। চ্যালেঞ্জ দিয়ে আমরা বলতে পারি এই যে আওয়ামী লীগ চলে গেছে, আপনি একটা লোক দেখান কোথাও আওয়ামী লীগের লোককে কেউ হত্যা করেছে। এই জায়গাটিতে নিশ্চয়ই আসবো। আমি একটু ববি হাজজাজ আপনার কাছে আসতে চাই যে প্রসঙ্গগুলো উঠছিল, যে আমি যদি বিগত সময়ের আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক চর্চার কথা বলি এবং আওয়ামী লীগ এবং অন্যান্য যে বিএনপি অন্যান্য যে দলগুলো তাদের মাঝে পুরো বাংলাদেশে এখন যে সময়টা নতুনভাবে তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কেমন ধরনের রাজনৈতিক চর্চা আপনি প্রত্যাশা করেন? ফার্স্ট ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ, একই সাথে আমার বিজ্ঞ সহ আলোচককে ধন্যবাদ এবং আজকে যারা টিভিসির পর্দায় দেখছেন এবং আগামীতে দেখবেন তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। রাজনৈতিক দল, রাজনীতির চর্চা এটা ডিপলি কানেক্টেড একটা দেশের আপনার পলিটিক্যাল কালচারের সাথে, রাজনৈতিক সংস্কৃতি যেটা। তো আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি একরকম। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিকে যেমন বদলানোর সময় দিতে হয় এবং এটা একা একা বদলায়, মানে ইটস এ লিভিং অর্গানিজম, কালচার, এটা একটা লিভিং অর্গানিজম। সো এটা সময়ের সাথে একা একা বদলায়। আমরা 91 সাল থেকে দেখেছি আমরা নির্বাচনে নতুনভাবে অভ্যস্ত হওয়া শুরু করেছিলাম। 91-তে নির্বাচন হয়েছে, 96-তে নির্বাচনের সময় ঝামেলা হওয়ার পরে দ্বিতীয় একটা নির্বাচন হয়েছে, 2001-এ নির্বাচন হয়েছে। এই যে পরপর 3টা, মানে 96-এর প্রথমটা আমি বাদ দিলাম, সো পরপর 3টা নির্বাচন, কিন্তু এই 3টা নির্বাচন নিয়ে আজ অবধি বড়ভাবে কেউ প্রশ্ন তোলে না। হ্যাঁ, যেগুলোতে আওয়ামী লীগ হেরেছে, আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে, বাট আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রশ্ন তোলে না এবং আওয়ামী লীগের দলের ভেতরেও ভাঙাভাঙি সেই তখনও হয়েছে কারণ অনেকে প্রশ্ন তোলেননি বলে। সো এই 3টা নির্বাচনে বেশি কেউই আসলে প্রশ্ন তোলে না, রিজনেবল কেউ প্রশ্ন তোলে না। এই 3টা নির্বাচনে আস্তে আস্তে আমাদের দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্র্যাকটিস শিখছিল এবং এই 3টা নির্বাচনের মাধ্যমে একটা জায়গায় যে সবার একটা শিক্ষা হয়েছিল যে আমরা সরকারে এসে যেই ধরনের আচার ব্যবহার করছি, মানে সরকার পরিচালনায় যেভাবে কাজ করছি, এইভাবে যদি আমরা কাজ করতে থাকি তাহলে আমরা কেউ খুব বেশি এক টার্ম থাকবো, এক টার্মের বেশি থাকবো না। সো ওই জায়গাটা থেকে একটা বদল আসার সুযোগ ছিল। আমাদের দুর্ভাগ্য, আসলে বলবো আমাদের দুর্ভাগ্য যে সেই বদলটা আসার আগে প্রথমে 1/11 আসলো। 1/11 অনেক কারণে এসছে, সেখানে যাব না, কিন্তু 1/11-এর পরপর যেটা হলো যে আমরা চেয়েছিলাম সুন্দর একটা নির্বাচন এবং 1/11-এ যারা ছিলেন তারা হয়তো চেষ্টাও করেছেন আমাদেরকে সুন্দর একটা নির্বাচন, হয়তো বলবো না, আসলে আমি তাদের অনেকের সাথে পার্সোনালি পরিচিত এবং আমি বিশ্বাস করি যে তারা পুরোপুরিভাবে চেষ্টা করেছিলেন আমাদের সুন্দর নির্বাচন দিতে। তবে কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছিল যেখানে নির্বাচনটা হয়তো আমরা সুন্দর পাইনি, সেটার স্ট্যাটিস্টিক্যাল এবং একাডেমিক কারণ আছে, আজকে এখানে আমি বড় বিশ্লেষণে সেটা যাব না। কিন্তু 2009 সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এবং এটা নিয়ে আমি একাডেমিক পেপারসও লিখেছি, অনেক কিছু করেছি। হ্যাভিং সেড দ্যাট 2009-এর নির্বাচনের পর যদি সঠিকও হতো, যেই দল এসছিল আজকে আমাদের কাছে পরিষ্কার যে সেই দল ভিন্ন ম্যান্ডেট, মানে জনগণের ম্যান্ডেট হয়তো আসছে কিন্তু তাদের মাথায় তারা ভিন্ন ম্যান্ডেট নিয়ে এসছিল। তারা হয়তো অন্য কোথাওকার ডিজাইন বাস্তবায়ন করার জন্য এসছিল, যার জন্য গত 15-15.5 বছর আমরা অনেকগুলো গণহত্যা, অনেক কিছু দেখেছি। সো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের এই যে পলিটিক্যাল কালচারটা ম্যাচিওর করার যে জায়গাটা আমাদের ছিল, ওই প্রথম 15 বছরের পর আমরা আর ম্যাচিওর করতে পারিনি। সেই জায়গায় আসলে শুরুতে ব্রেক করেছে কে? আপনি 15 বছরের যে কালচারটা বলছেন 2001-এর নির্বাচনের পরে
কেন স্বাভাবিক অবস্থায় থাকলো না? সেখানেও তো একটা সরকারের মেয়াদ ছিল, না এখানে এটাই আমি বলতে চেষ্টা করছি, তারপরে কেন আবার নির্বাচন সহজেই আসলো না কেন? না এটাই আমি বলতে চেষ্টা করছি যে দেখেন 91 থেকে 2001 বা 2006 বলেন, 91 থেকে 2006 কোনো তারপরের মানে একটা সরকার পরিচালনার শেষে যে নির্বাচন আসবে, কোনো নির্বাচনই সহজে স্বচ্ছ আসেনি। সব যেই তার আগে সরকার পরিচালনা ছিল তারাই ঝামেলা করেছে, তারাই কিছু একটা করতে চেষ্টা করছে, সেটা ঠিক আছে। তাহলে কি ওই সময়টাকে আমি যেটা বলতে চেষ্টা করছি যে এই 3টা টার্মের পর সবার কিছু দূর শিক্ষা নেওয়া শুরু করেছিল, প্রত্যেকটা দলের নেতৃত্ব শিক্ষা নেওয়া শুরু করেছিল। ওয়েট আ মিনিট, আমরা যদি চেঞ্জ না করি তাহলে আমরা কেউ 5 বছরের ঊর্ধ্বে ক্ষমতায় থাকতে পারবো না, মানে সরকার পরিচালনা থাকতে পারবো না। এবং কোনো দল বা কোনো রাজনৈতিক নেতা এই চিন্তা করে সরকার পরিচালনায় আসতে চায় না যে সে 5 বছরই থাকবে। সে হয়তো 5 বছরের কমও থাকতে পারে, বাট সে চাইবে যতদিন সে ভালো কাজ করতে পারে ভালো কাজ করতে চেষ্টা করবে। ওই যে এভলিউশনটা, এই এভলিউশনের জায়গায় আমরা 2009 যে আটকে যাই, এবং 2009-এর পর থেকে আমরা কোনো নির্বাচন পাইনি। কিন্তু আমাদের বৃহত্তর সমাজ অনেক বদলে গেছে 2009 থেকে আজ পর্যন্ত। আজকে যেমন এই যে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা যেভাবে কানেক্টেড, তরুণরা যেভাবে কানেক্টেড, সেগুলো অনেক কিছু কিন্তু এক হয়ে যে আন্দোলনগুলো হয়েছে, যেমন মনে করেন আমি আপনাকে পরিষ্কার করে বলি যে জুলাই অগস্টে যে আন্দোলন হয়েছে, আমি সেট ধরেই রেখেছিলাম অক্টোবর নভেম্বরে আমরা এই আন্দোলন করব। কিন্তু অক্টোবর নভেম্বরে আমাদের ফেলিয়ার ছিল হয়তো, বা হয়তো তখন ফ্যাসিস্ট আওয়ামীরা আরও বেশি প্রিপেয়ার্ড ছিল, নির্বাচন সামনে তাদের প্রিপারেশন হয়তো বেশি ছিল, সো আমরা তখন সফল হইনি। কিন্তু আমার বিশ্বাস ছিল যে এই যে জুলাই অগস্টে যেটা হলো এটা অক্টোবর নভেম্বরে, 23 অক্টোবর নভেম্বর হবে। হ্যাঁ, কিন্তু 6 মাস পর হয়েছে। 6 মাস পর হয়েছে যখন, এটা হবার অনেকগুলো কারণ আছে। এটা হওয়ার কারণ হলো এই যে আমাদের সোশ্যাল স্ট্রাকচার বদলে গেছে, তরুণরা ভিন্নভাবে চিন্তা করে, মিডল ক্লাস ডিফারেন্ট লেভেলের এম্পাওয়ারমেন্ট এখন চায়, এবং তারা অনেক বছর এম্পাওয়ারমেন্ট চাওয়া সত্ত্বেও চুপচাপ ছিল, কারণ অর্থনৈতিক অবস্থাতে একটা স্থিতিশীলতা ছিল। কিন্তু গত 2 বছর যেটা হয়েছে যে এটা পুরোপুরি হারিয়েছি, এবং এটা সবার কাছেই পরিষ্কার হয়ে গেছিল। এটা হারানোর মূল কারণ, মানে অনেকগুলো বিশ্বব্যাপী অনেক কারণ থাকতে পারে, বাট মেইন ফাইনাল এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণ ছিল হলো লুটতরাজ। লুটতরাজ যে দল করছিল, সে দল শুধু অর্থনৈতিক লুটতরাজই করছিল না, তাদের সব ধরনের অধিকারও লুটতরাজ করছিল। সো সেই জায়গাটা থেকে তারা একটা অ্যাকাউন্টেবল মানে ডিম্যান্ডে চলে আসছিল, এবং এই যে অ্যাকাউন্টেবল ডিম্যান্ডে যে আসা, এইটাও কিন্তু একটা কালচারের পরিবর্তন। কারণ আপনি যদি 90 সালে যান বা 91 সালে যান, অ্যাকাউন্টেবল ডিম্যান্ড যেভাবে পুরো তরুণ সমাজ, নট শহুরে ইন্টেলেকচুয়াল, নট জাস্ট পলিটিক্যাল যারা অ্যাক্টিভিস্ট মানে রাজনৈতিক নেতাকর্মী, আমরা যারা মাঠে নামি গুলি খাই, শুধু আমরা না, কিন্তু গত বছর থেকে যেটা শুরু হয়েছিল, যার জন্য আমার মানে হিসাব ছিল যে অক্টোবর নভেম্বরে হবে, গত বছর থেকে যেটা শুরু হয়েছিল যে এই যে অ্যাকাউন্টেবিলিটিটা রাস্তাঘাটে তরুণ সমাজ চাইছিল। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, সো আমি তরুণদের কাছে থেকে দেখি তারা মানে একদম ডিরেক্টলি এখন অ্যাকাউন্টেবিলিটি চায়। তাহলে এখানে আপনারা যেটি চাচ্ছিলেন অক্টোবর নভেম্বরে, সেটা তরুণ সমাজ 2024-এ জুলাই আগস্টে করে দেখালো, কিন্তু তাহলে আপনারা কেন তখন পারেননি? আমার ভাষাটা ভুলভাবে নেবেন না, আমি বলেছি যে আমরা সবাই মিলে অক্টোবর নভেম্বরে আমি মনে করেছিলাম করব, আমরা সবাই মিলে জুলাই আগস্টে করেছি। অক্টোবর নভেম্বরেও তরুণরা থাকতো, জুলাই আগস্টেও তরুণরা ছিল। আমি এটা বলিনি শুধু তরুণ সমাজে নভেম্বরে আসলে এই ধরনের হয়নি কেন, বা একটা কারণ হতে পারে মানুষের অংশগ্রহণটা সব মানুষের অংশগ্রহণ শুরু হয়েছিল, সব মানুষের অংশগ্রহণ শুরু হয়েছিল না হবার দুটো কারণ হয়তো। এগেন আমি এটা নিয়ে পুরো রিসার্চ করে বলছি না, তবে জাস্ট আপনি র্যান্ডম জিজ্ঞেস করলেন বলে র্যান্ডম বলছি। একটা কারণ হয়তো ছিল যে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীরা আরো বেশি তৈরি ছিল, কারণ নির্বাচনের সময় ছিল। জুলাই আগস্টে কিন্তু হঠাৎ করে জিনিসটা হয়েছে, তাদের তৈরি হওয়ার সময় পায়নি তারা, অক্টোবর নভেম্বরে কিন্তু তারা তৈরি ছিল। আর দ্বিতীয় আরেকটা জিনিস ছিল যে দেখেন গত 15 বছর ধরে আমাদের দেশে যেটা হয়েছে, এবং এটা ওই যে কালচারের অংশ, গত 15 বছর ধরে রাজনৈতিক দলকে মন্দ একটা সাজ দেয়া হয়েছে, মানে রাজনৈতিক দল মানেই আপনি খারাপ। ইভেন দো আওয়ামী লীগ স্পেসিফিক অনেক কাজ করছিল, এবং এর আগে হয়তো ক্ষমতায় থেকে অনেকে ভুল ভ্রান্তি করেছে, আমি সেটার কথা বলছি না, বাট রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, মানে এমনও হয়েছে এই যে যেমন আবু সাইদ যখন ইন্তেকাল করলেন, আবু সাইদ একজন ছাত্র, সে তরুণ, কিন্তু সে ছাত্র হিসেবেও তার অন্য একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের একটা পরিচিতি ছিল, কিন্তু ওই পরিচিতি আমরা কেউ সামনে আনিনি, কারণ আমরাও একটা আশঙ্কায় আছি যে রাজনীতি বললে তখন জনগণ কিভাবে দেখে জিনিসটা।
সো এই জায়গাগুলোতে মানে এই যে রাজনীতি করে রাজনৈতিক দল রাজনীতিবিদ এই নামগুলোকে কুলসিত করে দিয়েছিল আওয়ামী লীগ গত 15.5 বছরে। সো জনগণের সিম্পাথি এক জায়গায় মানে মনে করেন আমি একজন ব্যক্তি হিসেবে দাঁড়ালে যে সিম্পাথি পাবো, একজন রাজনীতিবিদ হিসেবে দাঁড়ালে সেই সিম্পাথি পাবো না। মানে আপনিও যদি একটু চেক করেন কাউকে একটা মানে র্যান্ডম পোলিং করেন, বলবে ও রাজনীতিবিদ, ওকে বিশ্বাস করা যায় না, ওরা সব একরকম। জি, সেই একরকম এবং সেই অবিশ্বাসের জায়গাটি আসলে আমরা পরিবর্তন করতে পারবো কিনা সামনে কি দেখতে চাই আলোচনা করব। একটি বিরতির সময় হয়েছে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি, এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত দুজনকে আরও একবার। ববি হাজ্জাজ বিরতির আগে বলছিলেন যে রাজনৈতিক দল মানেই খারাপ, এই ধরনের একটি মানসিকতা চলে আসছিল সাধারণ মানুষের কাছে, এবং রাজনীতি শব্দটা যে কোনো কিছুর সাথে যুক্ত হলেই মানুষ ভালো চোখে দেখেন। আমি যদি বলি এই অবস্থায় কেন আসলো, এবং সামনের দিকে আসলে রাজনীতিকে ভালোভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের ভূমিকা কি হতে পারে? ABM মোশাররফ হোসেন। না, আমি একটু বিনয়ের সাথে ববি হাজ্জাজের সাথে একটু দ্বিমত করছি। উনি বলছে রাজনীতিবিদদের খারাপ। খারাপ না, আপনি দেখবেন মানে রাজনীতি করা মানেই নির্যাতন। এই মেসেজটা কিন্তু আওয়ামী লীগ দিতে পেরেছে যে আওয়ামী লীগ বাইরে রেস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি দে আর ক্রিমিনাল। এই যে আমাদের নামে এমনি মিথ্যা বানোয়া রাজগুবি মামলা, এমন কোনো লোক নাই গ্রামগঞ্জে একটা নিরীহ লোক নামে মামলা দিচ্ছে, তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তার নামে সে কোনো অভিযোগ নাই, কিছু নাই। এই যে বাণিজ্য গ্রেপ্তার একটা নির্যাতনের যে একটা সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে, এটাও সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করেছে। যার কারণে যে কথাটা, এই যে এবার যে আন্দোলনটা হয়েছে আপনি মনে করেন যে মাঠটা কিন্তু উত্তপ্ত ছিল, একটা উত্তপ্ত কড়াইয়ের মতো ছিল। ছাত্ররা কিন্তু শুধু দিয়াশালাই দিয়ে আগুনটা জ্বেলে দিয়েছে। আজকে যদি এই দীর্ঘ প্রায় 16.5 বছর রাজনৈতিক দলগুলি রাজনৈতিক শক্তিগুলি যদি এই জায়গায় নিয়ে আসতো, হঠাৎ কি আপনার মনে হয় যে শুধু ছাত্রদের এই 1 মাস 5 দিনের আন্দোলনে এত বড় একটা বিরাট বিপ্লব ঘটে গেছে? কোনোভাবেই না। এটা একটা ছাত্ররা সামনে ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলি ছিল এর মূল চালিকা শক্তি। আমরা তো দেখেছি। এখন আপনি যদি মনে করেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন এই আন্দোলনটা ছাত্ররা চালিয়ে যাচ্ছিলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ওবায়দুল কাদেরা বলছে যে বিএনপি জামাতের ইন্ধনে এই কাজগুলি হচ্ছে। তখন যদি তারা আইডেন্টিফাই করতে পারতো যে ডাইরেক্ট বিএনপি, যার জন্য আমরা কিন্তু যারা এই পথধারী নেতা, আমরা কিন্তু প্রকাশ্যে গিয়ে রাজপথে দাঁড়াতে পারিনি। আমাদের সংগঠনের নেতৃবৃন্দ গেছে, সমর্থকরা গিয়েছে। অর্থাৎ রাজনীতিকে একটা ভয়ের সংস্কৃতি নিয়ে গেছে, যার কারণে। এবং আপনি দেখেন যদি এই আন্দোলন রাজনৈতিক দলগুলি করতো, তাহলে আওয়ামী লীগ কিন্তু দমন করে টোটাল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন, তাদের পেটোয়া বাহিনীকে এদের উপর লেলিয়ে দিয়ে কিন্তু টোটালটা দমনের চেষ্টা করতো। কিন্তু সাধারণ ছাত্রদের, একটা কোমলমতি ছাত্র, এখানে একটি টেকনিক্যাল সমস্যা কিন্তু তাদের ছিল। এই সুযোগটা হয়তো আন্দোলনকে একটা বিরাট গতি দিয়েছে, এবং আন্দোলন পরবর্তী একটি নতুন সময়। এই সময়টিতে আসলে রাজনীতিকে আপনারা যারা রাজনৈতিক দল হিসেবে এখনো মাঠে আছেন, আমি যদি বলি কোন পথে নিয়ে যেতে চান? আমি একটা সহজ কথা বলি, ববি ভাই নিচে স্বীকার করবেন, আপনি কিচ্ছু দরকার নাই, আপনি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন। রাজনৈতিক দলগুলি যদিও কোনো সংকট থাকে, কোনো ত্রুটি থাকে, তারা সঠিক পথে আসতে বাধ্য। কারণ এখানে আপনি দেখবেন তার একটা বক্তব্য, আপনি 91 সালে জনগণের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, 96 সালে কিন্তু সেই জনগণের কাঠগড়া গিয়ে আপনাকে দাঁড়াতে হয়েছে, জনগণ আবার আপনাকে চেঞ্জ করে দিয়েছে। আবার 2001-এ আপনি আবার যখন জনগণের কাছে গিয়েছে, জনগণ আপনি চেঞ্জ করে। তো এই জনগণের ভোটের অধিকারটা, মালিকানাটা আপনি ফিরিয়ে দেন, দেখবেন রাজনৈতিক দলগুলি বলেন, সামাজিক সংগঠন বলেন, প্রশাসন বলেন, তারা ঠিক হতে বাধ্য। কিন্তু বাংলাদেশে গত 16.5 বছর কি হয়েছে? ভোট নাই, দলগুলোর ভিতরেও তো গণতন্ত্রের চর্চা হয় না, সেইটার সংস্কার কি প্রয়োজন নেই? গণতন্ত্রের চর্চা তখনই হবে যখন আপনার ম্যান্ডেটটা দরকার, তখনই মানে। কারণ আপনি যদি একটা ভালো প্রার্থী না দেন, যদি আপনার জনপ্রিয় প্রার্থী না দেন, নেতাকর্মী বা জনগণের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে তো সাধারণ পাবলিক ভোট দেবে না। আর এখন কোনো কিছু দরকার নেই, এখন হলো আপনি ক্ষমতায় আছেন, মার্কাটা দিয়ে দিলেন, আপনি নির্বাচিত হয়ে গেলেন। অর্থাৎ জনগণের ভোট দেওয়ার সেই ক্ষমতাটা আপনি কেড়ে নিয়েছেন। সুতরাং শুধু অন্য কিছু বাংলাদেশে প্র্যাকটিস করার দরকার নেই, আপনি শুধু জনগণ ভোট দিতে পারবেন একেবারে নিঃসংকোচে, নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে। আপনি দেখেন বাংলাদেশের এই পলিটিক্যাল কালচার আমূল পরিবর্তন হয়ে যাবে রাতারাতি। আর কিচ্ছু দরকার নেই, অনলি ওয়ান পয়েন্ট আপনি এস্টাবলিশ করেন,
the whole situation will be changed. শুধু ভোটের অধিকারী কি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবে? One of the important component. আমি ববি হাজ্জাজের কাছে এবারে আসতে চাইবো, একটু আপনার কাছে জানবো, শুধু কি ভোটের অধিকার নিশ্চয়তা দিচ্ছে নাকি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা থেকে শুরু করে অন্য কোনো পরিবর্তন দরকার? দেখেন, এই কথাটা আসলে বহুল প্রচলিত, এবং 111-এর সরকার যখন নির্বাচন কমিশনের চেঞ্জ আনে তখন ওরা, যেমন আজকে আমাদের আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি তখন ওই আপনার নির্বাচন কমিশনের ওয়ান অফ দ্য কমিশনার্স ছিলেন, এবং ওনারা এই জিনিসটা চেষ্টা করেছিলেন দলের অভ্যন্তরীণ বিষয়ে হাত দিয়ে চেঞ্জ করা, যে ওখানে আরও গণতন্ত্র আনা। আসলে দল এগেন আরেকটা লিভিং অর্গানিজম, বাইরের কিছু একটা যে ওটাতে হাত দিয়ে ওটা বদলাতে গেলে ওটা বদলাবে না। দল তখনই বদলাবে যখন বাইরের সার্কামস্ট্যান্সেস দলকে সাকসেস থেকে, মানে দলের এখন যে প্রচলিত কালচার দলের ভেতরে আছে সেটা যদি দলকে কন্টিনিউয়াস সাকসেস না এনে দিতে পারে, তাহলে দলের ভেতরে চেঞ্জ একা একা আসবে। বাইরে থেকে চেঞ্জ এস্টাবলিশ করতে চেষ্টা করলে তখন দলের ভেতরে যারা আছেন এটাকে আসলে সুন্দরভাবে তারা মেনে নেবেন না। সো প্রত্যেকটা দলের, যেমন মনে করেন বিএনপির কথা বলেন, এনডিএম-এর কথা বলেন, অনেক নেতাকর্মী দিয়ে দল, কোনো দলে হয়তো লক্ষ লক্ষ নেতাকর্মী, কোনো দলে হাজার হাজার নেতাকর্মী, বাট হাজার লক্ষে কিন্তু ওয়েন ইট কামস টু ডিলিং উইথ পিপল আকাশ পাতাল ফারাক নেই। সো এখন এনডিএমে যখন হাজার হাজার নেতাকর্মীদের সাথে আমি কাজ করছি, ওনারা হয়তো একভাবে জিনিসটা দেখছেন, কিন্তু যখন ওনারা দেখবেন কথার কথা, এগেন আমরা চেষ্টা করি জবাবদিহিতামূলক গণতন্ত্র দলের ভিতরেও প্র্যাকটিস করতে, এটা আমরা চেষ্টা করি, বাট আমি ধরে নিলাম আমরা করি না, আমি ধরে নিলাম, তাহলে এনডিএম যদি বারংবার জনগণের কাছে যেতে ফেল করে, আপনার লোকাল নির্বাচন, জাতীয় নির্বাচন, সব ধরনের নির্বাচনে ফেল করে, জনগণের কাছে পছন্দনীয় হয়ে উঠতে না পারে, তাহলে যেই কারণগুলোতে হয়ে উঠছে না, ইদার তাদের ওই কারণগুলো শুধরাতে হবে, বা দল হিসেবে তারা নিস্তেজ হয়ে যাবে, মরে যাবে। সো এই জায়গাটাতে বাইরের কন্ডিশনটা গুরুত্বপূর্ণ। বাইরের কন্ডিশনের ভেতরে নির্বাচন, সুষ্ঠু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হলো যে ভোটের মাঝের যে সময়টা, এই সময়টাতে জবাবদিহিতা নিয়ে আসা। এই জবাবদিহিতাটা আপনার এই যে ইনস্টিটিউশনাল রিফর্মের মাধ্যমেও আনা সম্ভব, পলিটিক্যাল কালচারের মাধ্যমেও আনা সম্ভব। পলিটিক্যাল কালচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ আমরা সাংগঠনিক রিফর্ম যাই করি না কেন, নতুন একটা সরকার এসে বা নতুন কেউ চার্জে এসে সেগুলো পুরোপুরি বদলে দিতে পারে। মানে আমাদের গত 15 বছর বা গত 10.5 বছর এটলিস্ট আমাদের দেশের সংবিধানও আসলে একটা পুতুল খেলা ছিল, অ্যাকচুয়ালি 15.5 বছর এই সংবিধানও একটা পুতুল খেলা ছিল। মানে 13 অনুচ্ছেদ বাদ দেওয়া, 15 অনুচ্ছেদ নিয়ে আসো, মানে যা ইচ্ছা তাই করেছেন। এবং যাদের মানে এগুলো যেসব জুডিশিয়ারিতে যেসব বিচারপতিরাও এগুলোর পক্ষে রায় দিয়েছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু এখন মামলা হতে যাচ্ছে বা কয়েকটা হয়ে গেছে অলরেডি। এখানেই প্রশ্নটা যে এই যে বিভিন্ন রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, সর্বোচ্চ আদালত থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সবগুলো জায়গাতেই দলীয়করণের একটি যে প্রভাব, সেই মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত কিনা? কারণ পরবর্তী যে সরকার আসবে তারা এটি করবে না, এই ভরসা মানুষ কিভাবে পাবে? এক্স্যাক্টলি, এই জায়গাটাতে ফার্স্ট এন্ড ফরমোস্ট কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার আছে। তবে এই যে প্রথম প্রশ্নটা আপনি একদম শুরুতে যখন করছিলেন না, যে কতখানি রিফর্ম, আসলে রিফর্ম শব্দটা নির্বাচিত সরকারের সাথেই যায়। অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার, ইন্টারিম সরকার, এদের দায়িত্বে আসলে রিফর্ম পড়ে না। তবে আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি যে কিছু রিফর্ম করা ছাড়া নির্বাচনই সম্ভব না। সো সেই কারণে আমরাও অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছি যেন তারা আমাদেরকে জানান কি রিফর্ম করবেন। হ্যাভিং সেড দ্যাট, পলিটিক্যাল কালচার, সো পলিটিক্যাল কালচারের ব্যাপারটা আমি কেন বারবার তুলছি, যে মনে করেন আমি আজকে কিছু প্রশাসনিক চেঞ্জ আনলাম, কিছু ইনস্টিটিউশনাল চেঞ্জ আনলাম, যে আগে আমরা ওই যে একটা জাজ নিয়োগ, এটাও ল মিনিস্ট্রির মাধ্যমে হতো, আনঅফিশিয়ালি হলো ল মিনিস্ট্রির মাধ্যমে হতো, এবং প্রধানমন্ত্রীর অর্ডার ছাড়া হতো না। যদিও আমাদের কনস্টিটিউশন বলে যে চিফ জাস্টিস, প্রেসিডেন্ট খুদ প্রধানমন্ত্রী, মানে যে দুই একটা জিনিস উনি প্রধানমন্ত্রীর উপদেশ ছাড়া করতে পারেন, তার মধ্যে একটা হলো চিফ জাস্টিস নিয়োগ, এবং চিফ জাস্টিসের পর বাকি সব জাস্টিস নিয়োগ চিফ জাস্টিসের আপনার সুপারিশে হতে হবে। কিন্তু প্রবলেমটা হয়ে গেছিল যে ডিফ্যাক্টো এই জিনিসটা হতো না, ল মিনিস্ট্রির মাধ্যমে এবং প্রধানমন্ত্রীর পছন্দের মাধ্যমে। একজন, আমি গণতন্ত্রের চর্চার যে কথা যেটা বলছিলাম একেবারে সংক্ষেপে একটু এই বিষয়টাতে আমি একটা কথা বলি। আপনি যে সংকটগুলি আপনার কথা বলছেন, এই সংকটগুলিকে অলরেডি কিন্তু আইডেন্টিফাইড। যেমন আমাদের দেশে কি আমরা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে এটা মানে উনি যা জীবিত মানে বাঁচা মারা ছাড়া সবকিছু করতে পারে। বিএনপির মধ্যে এই ধরনের কথা হচ্ছে কিনা যেন এমন না হয়। না, আমি একটু বলি, যার জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ব্যালেন্স চাই।
বলা হচ্ছে 2 টার্মসের বেশি কেউ থাকতে পারবে না। আপনি দেখেন এই রিফর্মগুলি আপনার বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন বলা হচ্ছে, আমরা বলা হচ্ছে যে আমরা যেই নির্বাচনে আমরা যদি এককভাবেও জয়লাভ করি, আমরা একটা ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে একটা গভর্নমেন্ট তৈরি করব। এখন আপনার কথা বলা হলো যে এই বাংলাদেশে কিছু তো কনস্টিটিউশনাল বডি আছে, যেগুলো এখানে ব্যারিস্টার সাহেব আরো ভালো বলতে পারবেন। এখন আপনি দেখেন আমাদের নির্বাচন কমিশন নিয়োগ, আপনি আমাদের এই 53 বছর আইন নেই, এরা একটা সার্চ কমিটি করেছে, এটা অন কাইন্ড অফ বাতাবাজি, এটা কোনো আইনের মধ্যে পড়ে না। এটা অর্থাৎ আপনার একটা অবৈধ কাজকে বৈধতা দেওয়ার একটা ফোন দিয়ে এখন আপনাকে এখানে আমাদের একটা পার্মানেন্ট ল হতে পারে যে আমার কোন ক্রাইটেরিয়া হবে, যে আমি যাকে করব তার ক্রাইটেরিয়া কী হবে, সে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কী হবে, তার নামে কোনো করাপশনের রিপোর্ট আছে কিনা, তার চাকরি জীবনে বা যেখানে আপনি দেন তার, এইভাবে যদি আপনি ক্রাইটেরিয়া কোনো একটা আর না অন্য একটা জায়গায় বলেন তাকে সাংবিধানিক কিছু রাইট দেওয়া আছে, আপনি যদি সেইগুলি প্রয়োগ না করেন তাহলে আপনার বিরুদ্ধে কী পানিশমেন্ট নেওয়া হবে, এগুলি থাকা উচিত। যেমন আমি বলি আমাদের কনস্টিটিউশন 91-এর এতে আছে যে আপনি যদি দেখেন কোনো নির্বাচন অনিয়ম হয়, দুর্নীতি হয়, আপনি নির্বাচন বাতিল করে দিতে পারবেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশে আজ পর্যন্ত কি আপনি দেখেছেন কোথাও? একটা নির্বাচন বাতিল করেছে দেখলাম, ওই যে গাইবান্ধা গত উপনির্বাচন, তাও যখন ওবায়দুল কাদের আবার ধমক দিয়েছে যে আপনি কে বলেছেন, একটি রাজনৈতিক প্রভাবের একটি চিত্র দেখা গেছে। এখানে যদি আপনি এই আইনগুলির যদি আপনি প্রতিপালন না করেন এর পানিশমেন্ট কি হবে, এটা যদি আপনি নিশ্চিত করে দিতে পারেন আমার মানে সোজা হতে পারে। এইটা নিয়ে আলোচনা করব, আরেকটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, কিশোর নিবেদিত প্রজন্মে বাংলাদেশ আয়োজনে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরো একবার কিশোর নিবেদিত প্রজন্মে বাংলাদেশ আয়োজনে। আজকে আমাদের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি, এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। দুজনকে আরো একবার স্বাগত। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হচ্ছে। আজ যেই নির্বাচন সংস্কার কমিশন প্রধান আজকে একটি কথা বলেছেন যে নির্বাচন কমিশন গঠন করা উচিত রাজনৈতিক ঐক্যমতের মধ্য দিয়ে, পাশাপাশি সরকারের নিরপেক্ষতার উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে। এই বিষয়ে আসলে আপনার মত কি মোশাররফ হোসেন? না, আসলে আপনার নির্বাচন কমিশনের মূল স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টি, এর বাইরে তো তার কাজ নেই। সুতরাং রাজনৈতিক দলগুলির তো আস্থা আনতেই হবে তাকে, এবং এটা আমি মনে করি যে জনাব বদিউল মজুমদার অত্যন্ত যৌক্তিক কথা বলেছে। এর জন্য কিন্তু এই যে রাজনৈতিক দলগুলির মতামতের ভিত্তিতে এর জন্য তাকে আপনাকে ডায়লগ ওপেন করতে হবে। আমার মনে হয় যত দ্রুত উনি ডায়লগ ওপেন করবেন তত আমার মনে হয় উনি কাজটা তত ত্বরান্বিত হবে। আর পাশাপাশি ওনারা দীর্ঘদিন ধরে কাজ করেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এই আপনার স্বাধীনতার 53 বছরের উত্থান পতনে আমাদের কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতা এবং বিদ্যমান পরিস্থিতির আলোকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া আমার মনে খুব একটা জটিল কিছু হবে না। এখন হলো আপনার হলো সবার মধ্যে কিন্তু একটি খুব গুড অ্যাটিটিউড আছে এখন কিন্তু, যে আমরা একটা কিছু করতে চাই। এইটাকে যত আপনার সময় গড়াবে ততই কিন্তু এটার মধ্যে জটিলতা তৈরি হতে পারে। এবং আপনি দেখেন এখন পর্যন্ত কিন্তু এই আন্দোলন রাজনৈতিক দলগুলির মধ্যে একটা চরম ঐক্য আছে, কিন্তু এখনো বিভেদ কিন্তু নাই। কিন্তু দিনে দিনে কিন্তু মানে পার্সোনাল ইন্টারেস্ট যখনই এখানে এসে ভর করবে তখন কিন্তু ডিবেটটা শুরু হতে পারে। তো যার জন্য আমি মনে করি এই চমৎকার সময়ের মধ্যে এই কাজগুলি করা সবচেয়ে জাতির জন্য যেন উপকার, আর এই সংকটকে উত্তরণের জন্য সবচেয়ে একটি ভালো পথ। তা আমি অনুরোধ করব এই যে 6টি বিশেষ কমিশন গঠন করা হয়েছে তারা রাজনৈতিক দলগুলির সাথে অথবা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করে দ্রুত একটা সিদ্ধান্ত গ্রহণ। এখানে নির্বাচন কমিশন নির্বাচনের সময়ে বা একটি নির্বাচন কমিশন একেবারেই স্বাধীন, কিন্তু বিগত সময়গুলোতে দেখা গেছে তারা স্বাধীনভাবে কাজ করতে গেলে পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছে। রাজনৈতিক প্রভাব আপনিও বলছিলেন, এই যে প্রভাব মুক্ত করা এবং নিরপেক্ষভাবে কাজ করা, সেই জায়গাটাতে আসলে বিএনপির অবস্থান কি থাকবে? এটা কিন্তু আমাদের সামনে একটা চমৎকার এক্সপিরিয়েন্স আছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা কি হয়, আর নির্বাচনকালীন সময় একটা নিউট্রাল বলেন, ইন্টারিয়াম গভর্নমেন্ট বলেন অথবা কেয়ারটেকার যাই বলেন, এই সরকারের ক্যারেক্টারটাকে এইটা বোঝান। কারণ যখন প্রশাসন প্রভাবমুক্ত থাকে তখন কিন্তু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সবচেয়ে সহজ হয়। আর যদি প্রশাসন কোনো দলীয় সরকারের অধীনে থাকে তাহলে আপনার দেখবেন কি এই যারা কর্মকর্তারা, কারণ নির্বাচন কমিশনের তো আলাদা কোনো শক্তি নেই, তারা ডিপেন্ড টোটালি নির্বাহী বিভাগের উপর। তা নির্বাহী বিভাগ মেনটেন করে কে? গভর্নমেন্ট। তো আপনি কি গভর্নমেন্ট যখনই একটা নিউট্রাল গভর্নমেন্ট থাকবে তখন কিন্তু এই ভয়টা থাকে না যে আজকে আমি যে এই রোলটা প্লে করলাম কাল এর জন্য আমাকে প্ল্যান্টি দিতে হবে। সুতরাং মূল যেই আমাদের থিমটা সেটা হলো নির্বাচনকালীন একটা নিরপেক্ষ বডি কোন ওয়েতে আপনি করবেন এটা আলোচনার বিষয়। সেটা তত্ত্বাবধায়ক সরকার হবে না ইন্টারিয়াম গভর্নমেন্ট হবে না কি হবে, এটা রাজনৈতিক দলগুলির ঐক্যমতের ভিত্তিতে এটা করতে হবে। এবং ওই ধরনের যদি একটা সরকার নির্বাচনকালীন সময় থাকে
তাইলে আমি দৃঢ় বিশ্বাস করি নির্বাচন কমিশন যেভাবে এটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাইবে সেভাবেই হবে। আর যদি দলীয় সরকারের অধীনে হতে চান, আপনি করতে চান, তাইলে আপনি যতই একটা ফেরেস্তা এনে দিলেও বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। জি, আপনার আলোচনা সহ পাশাপাশি একটি প্রশ্ন রাখতে চাই ববি হাজ্জাজের কাছে, যে অন্তর্বর্তী সরকার যেই পরিবর্তন বা যেই নির্বাচন কমিশন গঠন করে দিয়ে যাবে বা যেই নির্বাচন হবে, তার পরবর্তীতে এর পরিবর্তন আবার হবে না, আমরা যে চিত্র বিগত সময় দেখে এসেছি, তার আসলে মানুষ আশ্বস্ত কিভাবে হবে যে পরিবর্তন? এটার কোনো ধরনের আশ্বস্ত করা সম্ভব না। প্রথমত হলো, আমার বিজ্ঞ সমালোচক যে কথাটা বলেছেন যে এই মুহূর্তে যেহেতু কোনো দলীয় সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আশা রাখছি এই মুহূর্তে যেই নির্বাচন কমিশনই দেয়া হোক না কেন, তারা তাদের সঠিক ক্ষমতায়নটা পাবেন এবং এই ক্ষমতায়নের মাধ্যমে তারা ভালো একটা নির্বাচন দিতে সক্ষম হবেন। এবং আমি একই সাথে আমার বিজ্ঞ সহ আলোচকের সাথে একমত যে জাতীয় নির্বাচন আমাদের দেশে যখনই হয় তখনই আসলে এই ধরনের একটা কেয়ারটেকার সরকারের ফরম্যাট, যেটি এর আগে আমরা দেখে এসেছি, মানে এই যে তিনটা নির্বাচনের কথা বললাম যে আমরা ভালো নির্বাচন দেখেছিলাম, এই তিনটা কেয়ারটেকার সরকারের আমলেই হয়েছে। সো আসলে এই কেয়ারটেকার সরকার ফেরত আনাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আমার জায়গা থেকে বলছি যে আগামী নির্বাচনের পর যাই হোক না কেন, আমি আমার জায়গা থেকে পুরোপুরিভাবে কাজ করে যাব যেন বাংলাদেশের জাতীয় নির্বাচন সবসময় কেয়ারটেকার সরকারের আমলে হয়। তা বাদে সারা বছর নির্বাচন হতে থাকে, লোকাল গভর্নমেন্ট নির্বাচন আপনি কেয়ারটেকার সরকারের আন্ডারে করতে পারবেন না, তখন একটা দলীয় সরকারই থাকবে। সো এই দলীয় সরকারের অধীনে লোকাল গভর্নমেন্ট নির্বাচনকে যদি আপনার ফলপ্রসূ করতে হয়, এখানে যে চেঞ্জেসগুলো আমাদের দরকার, একটা যেমন বাজেটারি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা নির্বাচন কমিশনের বাড়ানো দরকার, একইভাবে লোকাল লেভেলের সরকারে, মানে আপনি উপজেলা চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, ইউনিয়ন লেভেলের বলেন, তাদের ক্ষমতাটা প্রয়োজন। ওই পদের ক্ষমতা যখন বাড়বে, মানে ওই পদের কিছু লুটতরাজ, কিছু আপনার ওই যে কোটা ভিত্তিক জিনিসপত্র দেয়া, এর বাইরে অ্যাকচুয়াল ট্যাক্সেশনের ক্ষমতা, লোকাল ডেভেলপমেন্টের ক্ষমতা যখন তাদের হাতে যাবে, তখন লোকাল পলিটি মানে ওই এলাকার জনগণ আরও বেশি ইনভেস্টেড হবে ইনশিওর করতে যে এই লোক যেন তাদের কথা শোনে। সো ওই জায়গাটায় নির্বাচনে লোকাল ইনভেস্টমেন্ট বাড়বে। এই মুহূর্তে আমাদের নির্বাচন ব্যবস্থা যেভাবে আছে, মানে আসলে সরকারের কেন্দ্রীয়করণ যেভাবে আছে, সেখানে লোকাল জনগণের ইনভেস্টমেন্ট নির্বাচনে কম। তারা নির্বাচনে ফুর্তি করে ভোট দিতে যায়, সেটা ঠিক আছে, কিন্তু পার্সোনাল ইনভেস্টমেন্ট তাদের কম। এইটা যদি আমরা বৃদ্ধি করতে পারি, স্পেশালি আজকে যে জায়গায় এসেছি যে আমাদের দেশের জনগণ, তরুণ সমাজ সহ সকল জনগণ আরও বেশি জবাবদিহিতা চায় তাদের রাজনীতিবিদদের কাছ থেকে বা তাদের ইলেক্টেড অফিসিয়ালসদের কাছ থেকে। সো ওই জায়গা থেকে এই কিছু কাজ করলে আমি বিশ্বাস করি যে আমরা সামনে যে হয়তো এমন একটা বলিষ্ঠ জায়গায় যেতে সক্ষম হব, যেখানে ওই প্রত্যেকটা রাজনীতি প্রত্যেকটা নির্বাচনই অনেক দূর আমরা ভালো স্বচ্ছ নির্বাচন পাবো। জি, শেষ পর্যায়ে চলে এসেছি। আসতে চাই মোশাররফ হোসেন আপনার কাছে, একটু জানতে চাইব আজকের আলোচনা যে বিষয়টি রেখেছি, কোন পথে রাজনীতি, বিএনপি এবং অন্যান্য দলগুলো যেটা, সেটির মিলে আসলে সামনের দিকে রাজনীতি কি দেখাবে সাধারণ মানুষের জন্য, মানুষ কতটুকু উপকৃত হবে? তার না, মানুষ তো এই পরিবর্তনটা তো মানুষের জন্যই। আজকে যেই ধরেন একটা স্বৈরাচারী সরকার যে পালিয়ে গেল বা পতন হলো, এটা কিন্তু একটা আগামী দিনে জনগণকে ক্ষমতায়ন করার জন্যই কিন্তু এটা। যার জন্য দেখবেন আমরা আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে ইতিমধ্যে তার দলও মনে হয় আমাদের সাথে আছেন, যে আমরা 31 একটা পয়েন্ট বলেছি যে এর ভিত্তিতে আগামী দিনে একটি সুশাসন নিশ্চিত করা সম্ভব। তা আপনি এখন এইটাকে কিভাবে বাস্তবায়ন করে জনগণের ক্ষমতায়নটা আপনি বৃদ্ধি করবেন, সেটা তো রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, এবং আমার মনে হয় সবাই এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ যে আমরা আগামী দিনে এই জিনিসটি করতে চাই। এখানে আমি একটি প্রশ্ন করতে চাই যে আমরা দেখেছি যে নির্বাচনের সময় যারা যে আসন থেকে দাঁড়ান, যারা রাজনীতিবিদ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যান, কিন্তু তারা মানুষ কি চায় সেই মতগুলো নিয়ে এসে তাদের যে ইশতেহার, সেগুলো কি তারা তুলে ধরে, বা তারা কি মানুষ কি চায় সেটা একেবারে প্রকৃত অর্থে মাঠে গিয়ে জানতে চায় কখনো? না, এটা চায়, কিন্তু আপনার দেখা যায় যে আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থার যে সংকটটা, আমাদের দেশে মানুষ বেসিক্যালি কি চায়, সুশাসন চায়, ডেভেলপমেন্ট চায়। আপনি জনগণের মতামতকে মূল্য দেবেন আর তার প্রত্যাশাকে আপনি পূরণ করবেন, কিন্তু এই ক্ষেত্রে সরকারের আর্থিক সচ্ছলতা দরকার। তার কতটুকু সে আর্থিক সচ্ছলতা সে দিতে পারবে, এই একটা। অ্যান্ড এইটাও আমাদের দেশ, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে মানুষের প্রত্যাশা পূরণ করা কিন্তু অনেক সময় সম্ভব হয় না। ওই প্রত্যাশা পূরণ করতে পারে না বলেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে কিন্তু ক্ষমতার পালাবদল ঘটে। এবং আমি মনে করি এইটা ইজ দ্য ওয়ান কাইন্ড অফ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটাও একটা সৌন্দর্য যে আমি আমার প্রত্যাশা পূরণ করতে পারলাম না, কমিটমেন্ট, জনগণ আমাকে চেঞ্জ করে দিল, ববি ভাইকে পছন্দ করলো, আবার ববি ভাই পারলো না আমাকে পছন্দ করলো, আমি পারলাম না আপনাকে করলো। ইটস এ ডেমোক্রেসি। এইটা যদি আমরা রাখতে পারি অব্যাহত, তাহলে আমার মানে আমাদের মনোজগতে বলেন, আমাদের চিন্তা চেতনায় বলেন, আমাদের মধ্যে এখন যে একটা একেবারে যুদ্ধদেহী মনোভাব, এই জায়গা থেকেও জাতি অনেকটা মুক্ত পাবে।
জি, ধন্যবাদ জানাচ্ছি এবিএম মোশাররফ হোসেন এবং ববি হাজ্জাজ দুজনকেই আজ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শেষ করছি কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ। ডিবিসির সঙ্গেই থাকুন।